নমস্কার। আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটি হলো বাংলা ভাষায় বিদ্যাসাগরের বা বাংলা গদ্যে বিদ্যাসাগরের কি অবদান ছিল সেটা নিয়ে। কারণ বাংলা গদ্যে বিদ্যাসাগরের কি অবদান ছিল সেটার কথা বলতে গেলে প্রথমে গদ্য কি বা গদ্যের উদ্ভব কিভাবে হলো এইগুলো নিয়ে কথা বলতে হয়। আমরা প্রাত্যহিক জীবনে যে কথাবার্তা বলি এগুলো সবই গদ্যের কথা, এখানে কবিতা থাকে না। যেমন কিরে কোথায় গিয়েছিলিস, কিরে কাল যাবি নাকি, বা দেখ কি সুন্দর ফুল, এই যে কথাগুলো এগুলো হচ্ছে গদ্য কথা, গদ্যে কথা বলা। এখন এই গদ্যকেই যখন লিখিত আকারে রাখা হবে তখন সেটা গদ্য হলো, গদ্যে লেখা। কিন্তু প্রাচীনকালে লোক গদ্যের থেকে বেশি পদ্য পছন্দ করতো, পদ্যে লিখতো। তারা মনে করতো মনের ভাব প্রকাশের জন্যে যোগ্য যোগ্য পদ্ধতি হচ্ছে পদ্য। পদ্যেতেই মনের ভাব প্রকাশ করা যায়, গদ্যে করা যায়নি। এরপরও গদ্য ব্যবহার হতো। গদ্য ব্যবহার হতো রাজা যখন ঘোষণাপত্র পড়ে শোনাতেন, সেটা গদ্যে হতো। রাজা যখন কোনো কাউকে চিঠি লিখতেন সেটাও গদ্যে লিখতেন। প্রজারাও কাউকে চিঠি লিখলে গদ্যে লিখত। কখনো কখনো আবার সেই চিঠির মধ্যে পদ্য থাকতে পারে, কিন্তু সাধারণভাবে সেটা গদ্যে হতো। এইভাবে গদ্যে লেখার কথা আছে। কিন্তু এই গদ্যের দুটো বড় অসুবিধে ছিল। প্রথম অসুবিধাটা হচ্ছে, যেহেতু শাসক মুসলমান সে সময় মধ্যযুগে, তাই মুসলিম শাসকের সন্তুষ্টি বিধানের জন্য বা তার বোঝার সুবিধার জন্য যে কোনো লেখা, চিঠিপত্র রাজাকে উদ্দেশ্য করে লেখা বা যা কিছু, সেগুলো আরবি ফার্সি শব্দ ভীষণ বেশি পরিমাণে ঢোকানো হয়েছে বা বেশি পরিমাণে ঢুকিয়ে দেওয়া হয়েছে, কারণে সেই বাংলা চিনতে অসুবিধা হয়। আর ২ নম্বর হচ্ছে, আমাদের দেশে জল কাদার দেশ, সূর্যের খরতাপ প্রবল, এই সমস্ত দিক বিচার করে এখানে ছার পোকা উই পোকার উৎপাত, লেখাগুলো অনেকাংশে নষ্ট হয়ে গেছে। এরপরও কিছু শিলালিপি, কিছু লেখা দলিল দস্তাবেজে লেখাগুলো পাওয়া যায়, সেখান থেকে বাংলা গদ্যের গঠনটা জানা যায়। এখন সেই যে গঠন জানা যায় তাতে দেখলে দেখা যায় কতগুলো বড়, আজকের যে বাংলা আমরা এখন অভ্যস্ত, সেই বাংলার সঙ্গে সেই বাংলার তফাৎ আছে। এক হয় সেটা সংস্কৃত অনুসারী, অর্থাৎ সংস্কৃতকে নিয়ে নেওয়া হয়েছে সরাসরি ভাষার মধ্যে, অথবা সেই ভাষাটা একবারে চলিত কথ্য ভাষায় লেখা হয়েছে, অথবা সংস্কৃত এবং চলি কথ্য ভাষা এই দুটোকে মিশিয়ে দেওয়া হয়েছে। সেই ভাষাতে তালবস্য অন্ত্যস্ব পেটকাটা মূর্ধন্য কোনো তফাৎ নেই। সেই ভাষাতে অন্তস্থ জ বর্গীয় জ তফাৎ নেই। সেই ভাষায় নাহি এইটাকে এই হয় চন্দ্রবিন্দু বোঝাতে ইঙর ব্যবহার প্রচুর। এই হচ্ছে সেকালের যে বাংলা, তার গঠনটা হচ্ছে এইরকম। এই জায়গায় আসে বিদ্যাসাগরের অবদানের কথা। বিদ্যাসাগর কি করলেন তাহলে? বিদ্যাসাগর যেটা করলেন, বিদ্যাসাগরের যে গদ্য বা বিদ্যাসাগরের গদ্যের কথা বলতে গেলে ফোর্ট উইলিয়াম কলেজের কথা বলতে হয়। বিদ্যাসাগর 1841 সালে ফোর্ট উইলিয়াম কলেজে শিক্ষক হিসাবে যোগ দেন। তিনি তাদের শিক্ষক হিসাবে যোগ দেন যারা এদেশের সিভিলিয়ান, অর্থাৎ ইংরেজ ছাত্রের শিক্ষক হচ্ছেন বিদ্যাসাগর। অর্থাৎ ইংরেজ ছাত্রকে এদেশের সমাজ দর্শন, এদেশের ভাষা এগুলো শিক্ষা দেওয়ার জন্য বিদ্যাসাগর আর 5 জনের মতো শিক্ষক হিসাবে যোগ দিয়েছেন। তিনি বাংলা শেখাবেন, তিনি বাংলা তো শেখাবেন, তিনি হিন্দিও শেখাবেন। সেই জন্যে বাংলা তার মাতৃভাষা, তিনি বাংলা বলতে পারেন, বাংলা লিখতে পারেন। কিন্তু হিন্দি তো তার এই জন্য তাকে হিন্দি শিখতে হলো, হিন্দি তার মাতৃভাষা নয়, হিন্দি শিখতে হলো। একই সঙ্গে ইংরেজ ছাত্রকে বুঝতে গেলে, ইংরেজ ছাত্রের ভাষা বুঝতে গেলে ইংরাজিও শিখতে হবে, তিনি ইংরাজিও শিখলেন ফোর্ট উইলিয়াম কলেজে। এই করতে গিয়ে তিনি, তার দায়িত্ব পড়লো বা তার কাজ হলো ইংরেজ ছাত্রের জন্য বই লেখা। তিনি প্রথম যে বইটি রচনা করেন সেই বইটির নাম হচ্ছে বাসুদেব চরিত। এখন বাসুদেব চরিত এই বইটার নামের সঙ্গে যুক্ত হয়ে আছে কৃষ্ণের কথা, অর্থাৎ কৃষ্ণের জীবনীকে নিয়ে বাসুদেব চরিত লেখা হয়েছে। মজার ব্যাপারটা হচ্ছে, সেকালের ফোর্ট উইলিয়াম কলেজে ভারতচন্দ্রের অন্নদামঙ্গল বা বিদ্যাসুন্দর কাব্য পাঠ্য ছিল। সেকালের যে ফোর্ট উইলিয়াম কলেজ, সেখানে আরো অন্যান্য হিন্দুদের যে বই হয় সেগুলো পাঠ্য ছিল, কিন্তু তারপরও বাসুদেব চরিত বইটাকে ব্রিটিশ কর্তৃপক্ষ, ফোর্ট উইলিয়াম কর্তৃপক্ষ, তারা ব্রিটিশ কর্তৃপক্ষ পৌত্তলিকতা দোষে দুষ্ট বা ইংরেজদের
হিন্দু করার চক্রান্ত করছে বিদ্যাসাগর, এই মনে করে বইটাকে আটকে দেয়। বাসুদেব চরিত প্রকাশিত হয়নি। 1843 সালে বিদ্যাসাগর বেতাল পঞ্চবিংশতি রচনা করেন। কিন্তু এই যে বইটি, এই বইটিও তিনি সংস্কৃত থেকে নিয়ে, তিনি সংস্কৃতের পণ্ডিত, সংস্কৃতের পণ্ডিত হওয়া সত্ত্বেও সংস্কৃত থেকে নয়, তিনি ফোর্ট উইলিয়াম কলেজে হিন্দি শিখছিলেন, তাই সেই হিন্দি বই বেতাল পঞ্চবিংশতি থেকে নিয়েই তিনি বেতাল পঞ্চবিংশতি রচনা করেন। এই বেতাল পঞ্চবিংশতির মধ্যে দেখা গেল বিদ্যাসাগরের যে প্রতিভা, একটা অনুবাদ, কিন্তু অনুবাদের মধ্যে বিদ্যাসাগরের প্রতিভায় সেই অনুবাদ হচ্ছে উজ্জ্বল। এখন বিদ্যাসাগরের সেই যে অনুবাদ, সেই অনুবাদের মধ্যে কি এমন আছে, সেই লেখাটা একটু পড়ে শোনাতে হয়, যাতে করে বোঝা যায় যে বিদ্যাসাগর ঠিক কি করেছেন। যদিও এই যে বাংলা, এই বাংলাও আজকালকার ছেলেপুলেরা বুঝবে না, সব বুঝতে পারবে না সহজে, কারণ এই যে বাংলা, এই বাংলা এই এই বিদ্যাসাগরের লেখার কাছে আজকের বাংলাও অনেকটা এগিয়ে গেছে। মানে আর চলিতে কথা হয়, বিদ্যাসাগর সাধু ভাষায় লিখেছে। লেখাটা এবার পড়ি। তখন যোগী যোগাসনে আসীন হইয়া নয়নদ্বয় মুদ্রিত করিবা মাত্র এক যক্ষ কন্যা অঞ্জলিপূর্বক তাহার সম্মুখবর্তিনী হইয়া নিবেদন করিল, মহাশয় দাসী উপস্থিত, কি আজ্ঞা হয়। আচ্ছা, এইটার এবার বাংলা করি, মানে এখনকার বাংলা। তখন যোগী যোগাসনে আসীন হইয়া, তখন যোগী যোগাসনে বসে নয়নদ্বয় মুদ্রিত, দুটো চোখ বোঝা মাত্র এক যক্ষ কন্যা, যক্ষকন্যাই, আচ্ছা, এক যক্ষকন্যা, যক্ষ দেবতা, কিন্নর, গন্ধর্ব ইত্যাদি বিভিন্ন ধরনের প্রজাতির কথা বলা হয়, যক্ষ হচ্ছে এক রকমের। তো সেই যক্ষকন্যা অঞ্জলিপূর্বক মানে এইভাবে হাত জোড়ো করে তাহার সম্মুখবর্তিনী হইয়া নিবেদন করিল। তার সম্মুখবর্তিনী মানে সামনে এসে নিবেদন করলো, বলল, মহাশয় দাসী উপস্থিত। দাসী উপস্থিত মানে হচ্ছে দাস দাসী, একালের লোক বুঝবেন না দাসী মানে কি। দাসী মানে হচ্ছে যাকে ইচ্ছা মতো ব্যবহার করা যায়, যাকে যে হুকুম করা হবে সে সেই হুকুম পালন করবে। যক্ষকন্যা যোগীর সামনে এসে বলছে, মহাশয়, প্রভু বা স্যার, দাসী উপস্থিত, মানে দাসী এসে গেছে, কি আজ্ঞা হয়, আপনি কি আদেশ করবেন, আপনার আদেশ বলুন। যোগী কহিলেন, এই ব্রাহ্মণ ক্ষুধার্ত হইয়া আমার আশ্রমে আসিয়াছে, ইহার যথোচিত অতিথি সৎকার করো। যোগী বললেন, এই যে ব্রাহ্মণ, তার সামনে কোনো এক ব্রাহ্মণ সন্তান এসেছে, এই যে ব্রাহ্মণ বামুন, সে ক্ষুধার্ত মানে খিদের জ্বালায় কষ্ট পাচ্ছে, সে আমার আশ্রমে এসেছে, তাকে তার যথোচিত অতিথি সৎকার করো। সেকালে অপরিচিত কোনো লোকের কাছে এলে তাকে অতিথি বলে গণ্য করা হতো, সেই হিসাবে এই যে বামুন, এই বামুনও অতিথি, তাই তাকে সৎকার করো মানে তার পরিচর্যা করো, তার যত্ন নাও। যোগী আজ্ঞা করিবা মাত্র যক্ষকন্যা মায়া বলে, যোগী আজ্ঞা করিবা মাত্র মানে যোগী আদেশ করা মাত্র যক্ষকন্যা, এই যে আগেই বললুম যক্ষকন্যা মায়া বলে মানে হচ্ছে অলৌকিক ক্ষমতা বলে, নিমিষ মধ্যে মানে প্রায় সঙ্গে সঙ্গে পরম রমণীয় সুসজ্জিত হর্ম আবির্ভূত হইল। অর্থাৎ যক্ষকন্যা আদেশ পাওয়া মাত্রই পরম রমণীয় বা খুব সুন্দর দেখতে হর্ম হচ্ছে সংস্কৃত শব্দ, হর্ম মানে গৃহ, প্রস্তুত হলো মানে সামনে দেখা গেল। সে ব্রাহ্মণকে তথায় লইয়া গিয়া, সে ব্রাহ্মণকে মানে এই যে বামুন, তাকে তথায় লইয়া গিয়া মানে সেখানে নিয়ে গিয়ে, সেই বাড়ির মধ্যে নিয়ে গিয়ে সুরস অন্ন ব্যঞ্জন মৎস্য মাংস দধি দুগ্ধ মিষ্টান্ন প্রভৃতি দ্বারা ইচ্ছানুরূপ ভোজন করাইয়া মণিময় পল্লঙ্কে শয়ন করাইল। বিদ্যাসাগরের এই লেখার মধ্যে এক অদ্ভুত মোহময় অবস্থা তৈরি করছেন, এগুলো বুঝতে পারলে সে বুঝতে পারবে। আচ্ছা, যাই হোক, মানে বলি, সে ব্রাহ্মণকে তথায় লইয়া গিয়া, অর্থাৎ বামুন সন্তানকে সেখানে নিয়ে গিয়ে সুরসান্ন মানে হচ্ছে সরস খাবার দাবার, ব্যঞ্জন মানে ভাত সহ তরকারি, সব মৎস্য মানে মাছ, মাংস মানে মাংস, দধি মানে দই, আর দুগ্ধ মানে দুধ, মিষ্টান্ন মানে মিষ্টি, এইগুলো দিয়ে ইচ্ছানুরূপ মানে বামুন যেমন চায় তেমন ভাবে তাকে খাইয়ে দাইয়ে তাকে মণিময় মানে হচ্ছে রত্নখচিত, রত্ন যার জ্বলজ্বল করে, সেই রত্নখচিত পল্লঙ্কে মানে পালঙ্ক বা খাটে শয়ন করাইল। পরে রজনী উপস্থিত হলে, রজনী মানে রাত্রি উপস্থিত হলে, স্বয়ং মনোহর বেশভূষার দ্বারা, স্বয়ং মানে সেই যক্ষকন্যা স্বয়ং সে নিজে মনোহর বেশভূষার সমাধান করিয়া, মানে নিজে মনোহর বেশভূষা নিয়ে সে
পল্লঙ্কের এক দেশে উপবেশন পূর্বক তাহার চরণ সেবা করিতে লাগিল। অর্থাৎ নিজে মনোহর বেশভূষায় সুন্দর শাড়ি টাড়ি পরে বা মনোহর ভাবে সেজে পালঙ্ক বা খাটের একদিকে বসে সেই যুবকের চরণ সেবা বা পাটিবে দিতে লাগলো। এইটা হচ্ছে একটা গদ্য। এইটা হচ্ছে বিদ্যাসাগরের লেখা বেতাল পঞ্চবিংশতির একটা অনুবাদ, যেটা বিদ্যাসাগরের প্রতিভার চিহ্ন রয়েছে, যাতে প্রতিভার তেজে সমুজ্জ্বল। এইরকম ভাবে বিদ্যাসাগর তার যে বেতাল পঞ্চবিংশতি সেখানে এইগুলো এইরকম ভাবে গদ্যকে রচনা করেছেন, যে গদ্যের অস্তিত্ব, এই গদ্যের অস্তিত্ব আগে ছিল নি। আর একটা উদাহরণ দেখাই। রাজার নিদ্রাভঙ্গ, এটাও বেতাল পঞ্চ। রাজার নিদ্রাভঙ্গ হইল, তখন তিনি রাজমহিষীকে জাগরিত করিয়া স্বপ্ন বৃত্তান্ত শুনাইলেন। রাজার নিদ্রাভঙ্গ হইল, রাজার ঘুম ভাঙল। তিনি জেগে উঠে রাজমহিষীকে, রাজমহিষী মানে রাজাস্থী বা রানীকে জাগরিত করিয়া, রানীও ঘুমোচ্ছিল, রানীকে জাগরিত করিয়া মানে জাগিয়ে স্বপ্ন বৃত্তান্ত শুনাইলেন। যা স্বপ্ন তিনি দেখেছেন সেগুলো শোনালেন। অনন্তর মানে কিছুক্ষণের মধ্যে উভয়ে দ্বার দেশে গিয়া, দ্বার দেশ মানে দরজার কাছে গিয়ে, পেটক পতিত দেখিয়া, পেটক মানে হচ্ছে বাক্স, একটা বাক্স পড়ে আছে দেখে যৎপরণ অস্তি মানে যার পর নাই আহ্লাদিত হইলেন, এবং তৎক্ষণাৎ পেটকের মুখ উদ্ঘাটিত করিয়া দেখিলেন বালকের রূপে পেটক আলোকপূর্ণ হইয়া আছে। তারা দ্বার দেশে গিয়ে দেখলেন একটা বাক্স পড়ে আছে, এবং যার পর নাই আনন্দিত হলেন, এবং তারপরে সেই বাক্সর মুখ খুলে দেখলেন ভেতরে বালক আছে একটা শুয়ে, এবং বালকের রূপ পেটক আলোকপূর্ণ, বালকের সঙ্গে যেন ভেতরটা আলোয় ঝলমল করছে। রাজ্ঞী মানে হচ্ছে রানী, এই রাজমহিষী রাজ্ঞী, এগুলো হচ্ছে সংস্কৃত শব্দ। রাজ্ঞী মানে রানী, রানী সেই শিশুকে কোলে মানে কোলে নিয়ে অগ্রগামিনী হইলেন, অগ্রগামিনী সামনের দিকে এগোতে শুরু করলেন। রাজা স্বর্ণমুদ্রা গ্রহণ পূর্বক তাহার পশ্চাৎ চলিলেন। রাজা সেই বাক্সের মধ্যে থাকা স্বর্ণমুদ্রা নিয়ে রানীর পিছু নিলেন। এই হচ্ছে বেতাল পঞ্চবিংশতির ভাষা। বেতাল পঞ্চবিংশতির মধ্যে বিদ্যাসাগর যেটা করেছেন সেটা হলো, যেমন নিজের স্বকীয় প্রতিভার ছাপ রাখলেন, তেমনি পূর্বের যে বাংলা, অর্থাৎ ব্রিটিশ আসার আগের যে বাংলা, বলা যেতে পারে মধ্যযুগের যে বাংলা, সেই বাংলা থেকে এই বাংলাকে, অর্থাৎ তার তৈরি করা এই বাংলাকে তিনি আলাদা করে ফেললেন। আগেই বলেছি, সেই বাংলায় সাধুচলিত বা সংস্কৃত শব্দ, তৎসম শব্দ আর হচ্ছে চলিত শব্দ সব মিশে থাকতো। বিদ্যাসাগর মধ্যে সাধু ভাষাকে আলাদাভাবে, এই পুরো লেখাটা সাধু ভাষায় লেখা। সাধু ভাষাকে তিনি দেখালেন সাধু ভাষাটা ঠিক কিরকম হবে। রামমোহনকে বলা হয় গদ্যের সার্থক রচয়িতা, কিন্তু সেই রামমোহনের গদ্য কোথাও কোথাও জটিল, কোথাও কোথাও বেশ সহজ সরল। রামমোহনের গদ্যের মধ্যেও বেশ জটিলতার ব্যাপার আছে, মানে অনেক গদ্যই বোঝা সম্ভব নয়, সন্ধি সমাস হয়ে সেই গদ্য একবারে অন্যরকম চেহারা নিয়েছে। বিদ্যাসাগর সেই জায়গা থেকে গদ্যকে মুক্ত করলেন। গদ্যের যে সাবলীলতা, গদ্যের মধ্যে দিয়ে যে ভাব প্রকাশ করা যায়, যেটা প্রাচীন মানুষরা মনে করতো গদ্যের মধ্যে দিয়ে ভাব প্রকাশ করা সম্ভব নয়, বিদ্যাসাগর দেখালেন সেটা সম্ভব। একইভাবে আগে যেরকম ভাবে তালবস্য, দন্তেস্ব, পেটকাটা মূর্ধন্য তফাৎ হতো নি, বিদ্যাসাগর এখানে সেই তফাৎগুলো করে দিলেন। একইভাবে নাহি, এই যে ইঙ্গ দিয়ে চলতো, সেইটা সরিয়ে দিয়ে তিনি হ দিয়ে এইগুলো দিয়েই কাজ চালালেন, ইঙ্গকে সরিয়ে দিলেন। প্রাচীন বাংলায় কাব্যেতে হতো কি, ছেদ বোঝাতে এক দাঁড়ি, কম ছেদ এক দাঁড়ি, বেশি ছেদে দু দাঁড়ি, এইটা হতো। তিনি দু দাঁড়িকে উঠিয়ে দিয়ে এক দাঁড়িটাকে রাখলেন ছেদ বোঝাতে। এরপর যেটা করলেন, এই কাব্যেতেই দেখা যায়, এই বেতাল পঞ্চবিংশতি লেখাতেই দেখা যায়, তিনি ইংরাজি শিখছিলেন, ইংরাজি থেকে নিয়ে এলেন কমা, সেমিকোলন, ঊর্ধ্বকমা, বিস্ময়সূচক চিহ্ন, এগুলো এর মধ্যে রাখলেন। এই জিনিসটা করলেন, এইটার মধ্যে দিয়ে তিনি বাংলা ভাষায় নবযুগের সূচনা করলেন, এই বেতাল পঞ্চবিংশতির মধ্যে দিয়ে। বেতাল পঞ্চবিংশতির পর তার যে কাব্যটির কথা বলতে হয়, তার যে আরেকটি লেখার কথা বলতে হয়, সেটা হচ্ছে শকুন্তলা, যেটা তিনি ওই সংস্কৃত অভিজ্ঞান শকুন্তলম বা এই জাতীয় জিনিস থেকে নিয়ে তিনি লিখেছিলেন। এর সঙ্গে নিজের মনের ভাব বা কল্পনাকেও তিনি বসাতে পেরেছিলেন। শকুন্তলায় এসে তিনি আর একটা অভিনব জিনিস করলেন, অর্থাৎ আগের বারে তিনি ছেদ চিহ্নগুলো যথাযথভাবে প্রয়োগ করেছিলেন, শকুন্তলাতে সেগুলো রইল। তার সঙ্গে তিনি যেটা করলেন, লেখকের ভাষা আর চরিত্রের ভাষা এই দুটোকে আলাদা করার চেষ্টা করলেন। লেখক যে বর্ণনা করছেন, লেখক যেটা বলছেন,
সেই ভাষা হচ্ছে সাধু ভাষা, আর চরিত্রের মুখে তিনি বসিয়েছেন চলিত ভাষা। এই যেমন শকুন্তলার একটা লেখা একটু অংশ কথা বলা যায়। কিয়ৎক্ষণ পরে শান্তিপূর্ণ কমণ্ডলু হস্তে লইয়া গৌতমী লতামণ্ডপে প্রবেশ করিলেন এবং শকুন্তলার শরীরে হস্ত প্রদান করিয়া কহিলেন, এই অংশটুকু বিদ্যাসাগর লিখছেন, এটা বিদ্যাসাগরের অংশ। এরপরে চরিত্রের মুখে তিনি বসাচ্ছেন, বাছা, শুনিলাম আজ তোমার বড় অসুখ হয়েছিল, এখন কেমন আছো, কিছু উপশম হয়েছে? এই শুনিলামটা শুনলাম হবে, এখানে একটু এ রয়েছে। আচ্ছা, বাছা শুনিলাম আজ তোমার বড় অসুখ হয়েছিল, এটা চলিত, এবং এখন কেমন আছো, কিছু উপশম হয়েছে, এই অংশটুকু চলিত। এইরকম ভাবে ভাষাকে তৈরি করা, এইরকম ভাবে গদ্যকে রচনা করা, এটা আগে হয়নি। আগে লক্ষণ ছিল কিন্তু হয়নি, বিদ্যাসাগর সেটা করলেন। বিদ্যাসাগর আরো কিছু গ্রন্থের সম্পাদনা করেন। তিনি শিশুদের জন্য বর্ণপরিচয়, বোধোদয় ইত্যাদি তৈরি করে লেখেন। এর বাইরেও তিনি সীতার বনবাস, কথামালা, চরিতাবলী, মহাভারতের উপক্রমণিকা ইত্যাদিগুলো করেন। তার প্রাসঙ্গিক যে গ্রন্থের কথা বলতে হয়, যেটার জন্যে বাংলা সাহিত্যে তার নাম সব থেকে বেশি আলোচিত হবে, তিনি একটি শোককাব্য রচনা করেন, যেটির নাম প্রভাবতী সম্ভাষণ। এটি একটি তার মৌলিক রচনা। প্রভাবতী বলে একটি মেয়ে, 3-4 বছরের মেয়ে, সে বিদ্যাসাগর মশাইকে ভালোবাসত, বিদ্যাসাগর মশাইও তাকে ভালোবাসতেন। এই মেয়েটি মাঝে মাঝে বিদ্যাসাগর মশাইকে জড়িয়ে ধরে বিদ্যাসাগরের গালে চুম খাওয়ার চেষ্টা করত, বলতো বিদ্যাসাগরকেও তাকেও চুম খাওয়ার জন্য। এই মেয়েটি একদিন মারা যায়, কিন্তু মৃত্যুকালে বিদ্যাসাগর তার মুখে জল দেননি, কারণ ডাক্তার বারণ করেছিল জল দিতে। সেই কথা ভাবলে বিদ্যাসাগরের চোখ জলে ভরে আসতো, এবং সেখান থেকেই তিনি একটি অপূর্ব শোককাব্য রচনা করেন, সেটাই প্রভাবতী সম্ভাষণ। এইগুলো হচ্ছে বিদ্যাসাগরের বাংলা ভাষায় অবদান। এর বাইরেও বিদ্যাসাগর বাংলা ভাষার জন্য না হলেও সমাজ সংস্কারের প্রশ্নে কৌলিন্য প্রথা, বাল্যবিবাহ, বহুবিবাহ এগুলো নিয়ে বই লিখেছেন। এগুলো নিয়ে যেগুলো লিখেছেন তাতেও তার প্রতিভার ছাপ রয়েছে। তিনি বেনামে লিখেছেন রত্নবিলাস, আবার অতি অল্প হইল, ব্রজবিলাস, এই রত্নবিলাস না, রত্ন পরীক্ষা ইত্যাদি বই তিনি লিখেছেন। এগুলোতেও তার প্রতিভার ছাপ রয়েছে। যেমন এই ধরনের বই থেকেই একটি লেখার কথা বলা যায়, সেটি হলো, এক বড় মানুষের কতকগুলি উমেদার ছিলেন। আহার প্রস্তুত হইলে বাবু পার্শ্ববর্তী গৃহে গিয়া আহার করিতে বসিলেন। উমেদাররাও সঙ্গে সঙ্গে তথায় গিয়া বাবুর আহার দেখিতে লাগিলেন। নূতন পটল উঠিয়াছে, পটল দিয়া মাছের ঝোল করিয়াছে। বাবু 2-4 খান পটল খাইয়া বলিলেন, পটল অতি জঘন্য তরকারি, ঝোলে দিয়া ঝোলটাই খারাপ করিয়াছে। ইহা শুনিয়া উমেদাররা বিস্ময়াপন্ন হইয়া কহিলেন, কি অন্যায়, আপনাকার ঝোলে পটল, পটল তো ভদ্রলোকের খাদ্য নয়। কিন্তু ঝোলে যতগুলি পটল ছিল বাবু ক্রমে ক্রমে সবকুটাই খাইলেন এবং বলিলেন, দেখো পটল তরকারিটা মন্দ নয়। তখন উমেদাররা কহিলেন, পটল তরকারির রাজা, পোড়ান, ভাজুন, শুক্তোয় দেন, ডালনায় দেন, চচ্চড়িতে দেন, ঝোলে দেন, ছ্যাঁকায় দেন, দম করুন, কালিয়া করুন, সকলেতেই উপাদেয় হয়, বলিতে কি এমন উৎকৃষ্ট তরকারি আর নাই। বাবু কহিলেন, তোমরা তো বেশ লোক, যেই আমি বললাম পটল ভালো তরকারি নয়, অমনি তোমরা পটলকে নরকে দিলে, আর যেই আমি বললাম পটল বড় মন্দ তরকারি, অমনি সঙ্গে সঙ্গে তোমরা পটলকে স্বর্গে তুলিলে। উমেদাররা কহিল, মহাশয়, আপনি অন্যায় আজ্ঞা করিতেছেন। আমরা ঝোলের উমেদার নই, পটলের উমেদার নই। উমেদার আপনাকার, আপনি যাহাতে খুশি থাকেন তাহাই আমাদের সর্বপ্রযত্নে কর্তব্য। এই উত্তর শুনিয়া বাবু নিরুত্তর হইলেন। এইরকম ধরনের চটুল পরিহাসপ্রিয় রচনা বিদ্যাসাগরের রচনার একটা বৈশিষ্ট্য। এই জিনিসটিও আগে ছিল নি, বিদ্যাসাগর এগুলো বাংলা ভাষায় আনলেন। এখন মহাকালের বিরাট যে প্রাসঙ্গিক যে বোর্ড বা মহাকালের যে বিরাট গতিপথ, ইতিহাসের যে গতিপথ, সেখানে বিদ্যাসাগরের অবদান কি, এবার সেটা বলি। বিদ্যাসাগর এইসব লেখা তো লিখলেন, কিন্তু বিদ্যাসাগর এইগুলো লিখে বিদ্যাসাগরই সব থামলনি, বিদ্যাসাগরই শেষ হয়ে গেলনি। তিনি বেতাল পঞ্চবিংশতিতে যে রচনার ধারা বা শকুন্তলাতে যে রচনা তিনি দেখিয়েছিলেন, পদ্ধতি দেখিয়েছিলেন, এইগুলো পরবর্তীকালে রবীন্দ্রনাথ, বিভূতিভূষণ, তারাশঙ্কর এইসব সাহিত্যিকরা এক এক করে অনুসরণ করলো।
তিনি যেভাবে কমা, সেমিকোলন, বিস্ময়সূচক চিহ্ন ইত্যাদি ব্যবহার করেছেন, সেগুলো পরবর্তীকালে সব সাহিত্যিক আজও সেগুলো একইভাবে ব্যবহার হয়। অর্থাৎ তিনি এক্ষেত্রে পথিকৃৎ এবং তিনি এগুলো নিয়েছিলেন ইংরাজি থেকে। এখানে এই প্রসঙ্গেই তার ভ্রান্তিবিলাস বলে লেখাটির কথা বলতে হয়। ভ্রান্তিবিলাস হচ্ছে শেক্সপিয়ারের কমেডি অফ এরর্স বলে একটি নাটক। সেই নাটকের বাংলা অনুবাদ এদেশীয় প্রেক্ষাপটে। এই গ্রন্থটিও তিনি রচনা করেছিলেন উপাদেয় হিসাবে। বেশ ভালো একটি রচনা হিসাবে তিনি রচনা করেছিলেন। তো এইভাবে বিদ্যাসাগর নবজাগরণের সেই উত্তম মুহূর্তে, বা বলা যেতে পারে নবজাগরণের উষাকালে, বিদ্যাসাগর নবজাগরণকে বাংলা ভাষার ক্ষেত্রে সার্থকভাবে ফুটিয়ে তুলতে সক্ষম হয়েছিলেন। তার লেখাগুলোই, তার রচনাই পরবর্তীকালে আদর্শ হিসাবে গৃহীত হয়েছিল এবং অন্যে অনুসরণ করেছিল। সমকালে অক্ষয় কুমার দত্ত বিদ্যাসাগরকে অনুসরণ করেছিলেন। পরবর্তীকালে সব ধরনের লেখক, যত লেখক আছে, সবাই বিদ্যাসাগরের যে শেখানো পদ্ধতি, কিভাবে দাঁড়ি দিতে হবে, কিভাবে কমা, কিভাবে বিস্ময়সূচক চিহ্ন ইত্যাদি ব্যবহার করতে হবে, সেগুলো তারা বিদ্যাসাগরের কাছ থেকে নেয় এবং এইভাবে জিনিসটা চলতে থাকে। আজও সেইভাবেই জিনিসগুলো হয়। ধন্যবাদ। আজ এই পর্যন্তই। কালকে আসবো রাধাকান্ত দেব, যা বাঙালি জাতি বা হিন্দু জাতির জন্য কি করেছিলেন, বা রাধাকান্ত কেমন মানুষ ছিলেন, তাকে কি বলা হতো, এগুলো নিয়ে বলার জন্য।